ঢাকা বোর্ড এইচএসসি পরীক্ষা 2025 এমসিকিউ পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আমার কাছে আছে খ সেট। আমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর বলবো। তো আসুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কার্যকর শক্তি ই, মোট প্রদত্ত শক্তি ই প্রাইম এবং শক্তির অপচয় E1 হলে কর্মদক্ষতা নিয়ে কোশ্চেনটা। তো এখানে কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। কর্মদক্ষতা ইকুয়াল টু কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি। তো যে শক্তিটা দেব সেটা হলো প্রদত্ত শক্তি এবং সেই শক্তির কিছু অংশ অপচয় হয়ে যে শক্তিটা আমরা পাবো সেটা হলো কার্যকর শক্তি। তো আমরা ইটা ইকুয়াল টু ই বাই ই প্রাইম দেব, কারণ ইটা হলো কার্যকর শক্তি আর ই প্রাইমটা হলো প্রদত্ত শক্তি। আবার পরবর্তীতে লিখতে পারি ই প্রাইম মাইনাস E1, অর্থাৎ প্রদত্ত শক্তির থেকে অপচয় শক্তি E1 বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো কার্যকর শক্তি আর নিচে হলো প্রদত্ত শক্তি ই প্রাইম। এখন নিচের কোনটি সঠিক নয়? এখন সঠিক কোনটা কোনটা? তিনটা অবশ্যই সঠিক হবে। এখন আমরা দেখি ই সমান যদি ই প্রাইম হয় তাহলে মান হয়ে যায় 1, 1-এর সঙ্গে কর্মদক্ষতার 100 গুণ হয়, যে কারণে কর্মদক্ষতা 100%। আবার যদি E1 অর্থাৎ শক্তির অপচয় 0 থাকে, তো শক্তির অপচয় যদি না থাকে, E1 যদি 0 হয় তাহলে কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তি সমান হয়ে যায়, সেক্ষেত্রেও কর্মদক্ষতা 100%। আবার যদি প্রদত্ত শক্তি ই প্রাইম এবং শক্তির অপচয় E1 সমান হয়, অর্থাৎ যে পরিমাণ শক্তি দেব সবই যদি অপচয় হয়ে যায় তাহলে কর্মদক্ষতা 0% হয়। তাহলে এই তিনটা যদি সত্যি হয় তাহলে এইটা ঘদাক মিথ্যা, সঠিক নয়। এখানে বলা আছে ই প্রাইম অর্থাৎ মোট প্রদত্ত শক্তি এবং শক্তির অপচয় যদি সমান হয় তাহলে কর্মদক্ষতা 100%। আসলে এটা সঠিক নয়। এরকম যদি হয় তাহলে কর্মদক্ষতা 0% হয়। 2 দাগের উত্তর, ডেল ডট ভি ডাইভারজেন্স ভি ইকুয়াল টু 0 হলে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল এবং প্রবাহী ও অপ্রসারণশীল হয়, অর্থাৎ কোনোরূপ পরিবর্তন হয় না এবং কোনো পদার্থের আগত এবং নির্গত ফ্লাক্সের পরিবর্তন হয় না, অর্থাৎ উত্তর তিনোটাই। এখন আমরা দেখি 3 নাম্বার কোশ্চেন। একটি পাত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। স্থির আয়তনে কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের 1/3 হবে? তো এখানে আয়তন স্থির হওয়ায় আমার এই অঙ্কটা করতে P1/T1 = P2/T2 এই সূত্র দিয়ে আমরা অঙ্কটি করতে পারবো। এখানে T1 এর মান 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন এবং P2 মান P1 এর 1/3 অর্থাৎ P1/3। এক্ষেত্রে T2 মান পাওয়া যাবে 91 কেলভিন। এরপরে 4 নাম্বার কোশ্চেন, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক। তো এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি F = G/m/r²। তো এখান থেকে G = F/r²/mm। তো F এর একক হলো কেজি, ms−2 এবং r মানে দূরত্বের একক, r² মানে মিটার স্কোয়ার এবং নিচে দুইটাই ভর অর্থাৎ কেজি। তো কাটাকাটি করলে আমরা পাবো, উপরে পাবো মিটার কিউব, কেজি, নিচে একটা পাবো অর্থাৎ kg−1 এবং sec−2। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের একক। এখন 5 দাগ,
একটি দোলায়মান সেকেন্ড দোলকের ফাঁপা দোলকপিণ্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে দোলকটি কি হবে? ধীরে চলবে। কারণ একটি সরল দোলক, এই সরল দোলকের পিণ্ডকে যদি পারদ দ্বারা অর্ধপূর্ণ করা হয় তাহলে তার ভরকেন্দ্র নিচে থাকবে, অর্থাৎ কার্যকারী দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তো যদি কার্যকারী দৈর্ঘ্য বেড়ে যায়, আমরা জানি টি সমানুপাতিক √L, সেক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে দোলনকালও বৃদ্ধি পাবে, অর্থাৎ দোলকটি ধীরে চলবে। এখন আমরা দেখি 6 দাগের কোশ্চেন। মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত কম? এখন আমরা সূত্র জানি, G' = G - ω²R, তারপর cos θ², তো যেহেতু এটা বিষুবীয় অঞ্চল তাই থিটার মান 0। তো সেক্ষেত্রে আমরা যেহেতু cos θর মান 0 হলে cos 0 ডিগ্রির মান 1 হওয়ায় এখানে G' = G - ω²R, অর্থাৎ আমার অভিকর্ষ ত্বরণ কমবে ω²R। এই কারণে উত্তর ক। যদি মেরু অঞ্চল হতো তাহলে G' = G - ω²R cos 90 ডিগ্রি তার স্কোয়ার। তো cos 90 ডিগ্রি হলে এই মানটা 0 হয়ে যেত, তখন G' = G পাওয়া যেত, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কমতো না। কিন্তু এটা যেহেতু বিষুবীয় অঞ্চল তাই অভিকর্ষ ত্বরণ কমবে ω²R। এখন আমরা দেখি 7 নম্বর কোশ্চেন। ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণনকে বলে টর্ক, অর্থাৎ বলের ভ্রামক। আর প্রশ্নে ক দাগে আছে জড়তার ভ্রামক। আমরা জানি জড়তার ভ্রামক I = mk²। m হলো বস্তুটির ভর এবং k হলো চক্রগতির ব্যাসার্ধ। গ দাগে চক্রগতির ব্যাসার্ধ k। তো যাই হোক, আমরা ক দাগের উত্তর পেলাম খ, অর্থাৎ টর্ক বলের ভ্রামক। তো 8 দাগের কোশ্চেন এখানে আছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি রাস্তার বাঁকের ব্যাংকিং কোণ থিটা হলে ভি বেগে গতিশীল গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হলো। আমরা ব্যাংকিং কোণের ক্ষেত্রে সূত্র জানি tan θ = v²/rg। তো এক্ষেত্রে আমি যদি এখান থেকে ভি বের করি তাহলে v = tan θ rg, v² = tan θ rg। তো আমরা সেক্ষেত্রে আমরা v √ এখানে rg আগে লিখে √rg tan θ দিতে পারি। তো এখানে গাড়িটির বেগ v এই মানের সমান হওয়া লাগবে সর্বোচ্চ। এই কারণে গাড়িটি নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে এই মানের সমান অথবা তার থেকে কম বেগে চললে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে, অর্থাৎ উত্তর ক। এরপরে আমরা আসি 9 দাগ। আবর্তনশীল বস্তুর ক্ষেত্রে কৃতকাজ শূন্য হবে না। আমরা জানি একটা বস্তুর ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কাজ = বল গুণিত সরণ। তো সরণ যদি শূন্য হয় তাহলে কাজ শূন্য হয়। তো আমরা বস্তুর উপর যদি কেন্দ্রমুখী বল প্রযুক্ত হয় সেক্ষেত্রে বস্তুটি বৃত্তাকার পথে ঘোরে, তো সেক্ষেত্রেও কাজ শূন্য হবে এবং বস্তুটি
সমত্বরণে গতিশীল হলেও কাজ শূন্য হয়। আসলে সমবেগে গতিশীল হলে তার কাজ শূন্য হবে না, এখানে উত্তর হওয়ার কথা 1, কিন্তু এখানে সিঙ্গেল কোনো উত্তর না থাকায় আমরা 1 এবং 2 দিতে পারি। আমরা জানি এখানে সমত্বরণ, আসলে ত্বরণের আগে সম অথবা অসম কোনোটাই তার কোনো অর্থ নাই, কিন্তু বেগের আগে সম অসম বেগ 2 রকম হতে পারে, কিন্তু ত্বরণ সবসময় ত্বরণই। এবং সমবেগ যেখানে আছে সেখানে ত্বরণ থাকে না, অসম বেগের থেকে ত্বরণ সৃষ্টি হয়। তো আমাদের সূত্রে আবর্তনশীল কোনো বস্তুর ক্ষেত্রে অবশ্যই ত্বরণ থাকে, এবং ত্বরণ থাকলে যেহেতু এরা বৃত্তাকার পথে ঘোরে, সেহেতু বৃত্তাকার পথে ঘোরা মানে কাজ শূন্য। তো এখানে উত্তর আমার মতে 1 হওয়া উচিত ছিল। বস্তু সমবেগে গতিশীল হলে কাজ শূন্য হবে না, বাকি সবগুলোর ক্ষেত্রে কাজ শূন্য হবে। তো এখন আমরা আসি উদ্দীপকের আলোকে 10 এবং 11 নম্বর কোশ্চেনের উত্তর। তো এখানে প্রথম কোশ্চেনে 10 দাগ, স্রোতের বেগ পি কে নাকচ করার জন্য কিউ এর উপাংশের মান কত হবে? তো স্রোতের বেগ 9 কিলোমিটার/আওয়ার। এখন একটা নৌকা যদি যে কোনো বেগেই ঘুরলেও, যে কোনো বেগে যদি চলে, তাহলে সে যদি নদী পার হতে চায়, তাহলে সেই বেগের কিছু উপাংশ নদী পার হওয়ার জন্য কাজে লাগে এবং কিছু উপাংশ নষ্ট হয় স্রোতের বেগের কারণে। তো আমরা স্রোতের বেগের কারণে কত বেগ নষ্ট হচ্ছে সেটা যদি আমরা এখান থেকে বের করি, তাহলে দিতে পারবো ভি কজ আলফা দিয়ে এই মানটা বের করতে পারবো। এখানে ভি এর মান হলো 18, অর্থাৎ নৌকার বেগ, এবং কস আলফার মানটা হলো, এখানে যেহেতু 30 এবং এইখানে আছে 90, তার মানে 90 এবং 30 যোগ করলে 120। তো এখানে ভি কস 120 যদি আমরা দেই, তাহলে উত্তর বেরোবে -9 কিলোমিটার/আওয়ার। এখানে মাইনাস উত্তর আসার কারণ হলো নৌকার যেদিকে চলছে তাকে যদি স্রোতের বেগকে নাকচ করতে হয়, তাহলে স্রোতের বেগ যেটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট বেগ পাওয়া যাবে, অর্থাৎ এখানে পাওয়া যাবে -9 কিলোমিটার/আওয়ার। এখন আমরা আসি 11 নম্বর কোশ্চেন, সাঁতারুর ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময় কত? তো আমার এখানে যেহেতু সাঁতারুর প্রশ্ন, যেহেতু সাঁতারু 18 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটছে এবং স্রোতের বেগ 9, তার মানে স্রোতের বেগের দ্বিগুণ, সেক্ষেত্রে তাদের ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য তাদের মধ্যবর্তী কোণ হওয়া লাগবে 120 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমার ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময় T=D/V sin 120। তো এখানে ডি এর মান 4 কিলোমিটার, ভি এর মান 18 কিলোমিটার/আওয়ার এবং sin 120 দিলে আমরা এই অ্যান্সারটা পাবো, অর্থাৎ সময় 0.256 আওয়ার। আবার যদি আমরা সাঁতারুর ন্যূনতম সময় নদী পার হওয়ার সময় বের করতে চাই, তাহলে সাঁতারুকে অবশ্যই 90 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে, তাহলেই ন্যূনতম সময় নদী পার হতে পারবে। তো সেক্ষেত্রে সূত্র একই, T=D/V sin 90 ডিগ্রি। এই দুটোর পার্থক্য হলো এখানে 120 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তো এখানে উত্তর বেরোবে 0.22 আওয়ার।
তো সাঁতারু নদী পার হওয়ার সময় এখানে যে উদ্দীপকগুলো দেওয়া আছে সেখানে নৌকা, সাঁতারু এবং স্রোতের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। সেক্ষেত্রে সময় পাওয়া যাবে 0.256 আওয়ার। তো এখানে যে উত্তরটা এটা ভুল, সুতরাং উত্তর হলো 1 এবং 2। এখন আমরা আসি 12 নম্বর কোশ্চেন। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যাবর্তন পীড়ন এবং ব্যাবর্তন বিকৃতির অনুপাত, এটা হলো দৃঢ়তার গুণাঙ্ক। 100 কেজি ভরের একজন লোক লিফটে 2 ms−2 ত্বরণে উপরে উঠলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। যখন লিফটে উপরে ওঠা হয় তখন আমাদের বল হয় m×g+a, এবং যখন নামা হয় তখন m×g−a। তো আমার এখানে g+a×m করায় উত্তরটা আসবে 1180 নিউটন, অর্থাৎ গ দাগ। একইভাবে আমরা যদি 14 দাগের কোশ্চেনটা দেখি, একটি বস্তুর উপর এত বল প্রয়োগ করায় 7 সেকেন্ড সময় পরে এত ms−1 হলে বস্তুটির বেগ এত হলে বস্তুটির ক্ষমতা কত? তো আমরা ক্ষমতা P = জানি কাজ বাই সময়। তো সেক্ষেত্রে কাজ = Fs, তো S/T = V। তো এখানে আমাদের F এর মান এবং V এর মান ডট গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 7 ওয়াট। এখানে 7 সেকেন্ড এটা কোনো আমরা ব্যবহার করা লাগবে না এই কোশ্চেনের উত্তর বের করার জন্য, সুতরাং উত্তর হলো গ। বলের ঘাতের ক্ষেত্রে কোনটি সঠিক? আসলে বলের ঘাতের ক্ষেত্রে ক্রিয়াকাল হয় অল্প সময় এবং বলের পরিমাণটা বেশি হয়। আমরা আসি পরের কোশ্চেনে। তো এখানে দেওয়া আছে দোলকটির দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড দোলক, এবং জি এর মান 9.8। দোলকটির কার্যকরী দৈর্ঘ্য কত? তা আমরা জানি T = 2π√L/g। তো এই সূত্রে বসালে এল এর মানটা পাওয়া যাবে 0.99 মিটার। 17 নম্বর কোশ্চেন। বি এ দূরত্ব অতিক্রম করতে ববটির কত সময় লাগবে? তো এখন আমরা বি এ দূরত্ব এখন বলে দেওয়া আছে দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ আমরা যদি মনে করি সি থেকে ববটি যাত্রা শুরু করলো, সেখানে একবার বিতে গেল, বিতে আবার সে সিতে ফেরত আসবে, অর্থাৎ এই সময়টা হলো 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি সি থেকে বি দূরত্ব 1 সেকেন্ড, বি থেকে সি দূরত্ব 2 সেকেন্ড, আরও 1 সেকেন্ড, সব মিলে 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি বি থেকে এ, তাহলে বি থেকে সি যদি 1 সেকেন্ড লাগে তাহলে বি থেকে এ পর্যন্ত লাগবে হাফ সেকেন্ড, অর্থাৎ 0.5 সেকেন্ড। এরপরে 18 নম্বর কোশ্চেন। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো আমরা জানি গতিশক্তি E = 12 mv²। তো এখানে আমরা যদি এম এর জায়গায় আরও একটি এম নিই তাহলে নিচে আরেকটি এম দিতে হবে, তাহলে উপরে থাকে m² v²। mv-কে p দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ভরবেগ, তাহলে p²/2m, E = p²/2m, অর্থাৎ উত্তর হলো খ। এখন 19 দাগের যে কোশ্চেন, এখানে 0.001 মিলিমিটার, 0.001 মিলিমিটার এবং পরেরটা 0.001, পরেরটা হলো 0.01, তারপরটা হলো 0.1 মিলিমিটার লঘিষ্ঠ ধ্রুবকের মান বিশিষ্ট যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টি স্পেরোমিটার ব্যবহার করে কোনটি দ্বারা কোনো গোলীয় তলের ব্যাসার্ধ বেশি নির্ভুলভাবে মাপা যাবে? যার লঘিষ্ঠ ধ্রুবকের মান কম সেটা দিয়ে নির্ভুলভাবে গোলীয় তলের ব্যাসার্ধ মাপা যাবে, অর্থাৎ উত্তর হলো ক। 20 দাগের কোশ্চেন। কোন স্থানের শিশিরাঙ্ক
বায়ুর তাপমাত্রার সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে। আমরা জানি R=F/R। তো যখন দুইটার মানই সমান হবে তখন আপেক্ষিক আর্দ্রতা 100%। এরপরে আমরা দেখি সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান এসআই এককের মান অপেক্ষা কত গুণ। তো বোল্টজম্যান ধ্রুবক K=R/NA। তো আর এর মান হলো 8.314/NA। NA হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এখানে 8.314 এটা হলো জুল মোল ইনভার্সন কেলভিন ইনভার্সন, অর্থাৎ এসআই এককে। তো সেটাকে যদি আমরা সিজিএসে যাই তাহলে এর সাথে 10⁻7 গুণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি এর উত্তর হলো খ। তো এখানে উদ্দীপকের আলোকে 22 নম্বর এবং 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখানে পয়সনের অনুপাত বের করতে হবে। তো পয়সনের অনুপাত সিগমা = L ডি ছোটো হাতের ডি বাই বড় হাতের ডি ইন্টু ছোটো হাতের এল। এখানে এলটা হলো আদি দৈর্ঘ্য, ছোটো হাতের এলটা হলো বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য, এবং বড় হাতের ডিটা হলো প্রথমে তারটির ব্যাস, এবং ছোটো হাতের ডিটা হলো হ্রাস পাওয়া ব্যাস। তো এখানে আমরা যদি মানগুলো বসাই, আমরা এলের মান একটা হলো 1 মিটার আর একটা হলো 0.01 মিলিমিটার। তো দুইটা, একটা মিটার এককে একটা মিলিমিটার এককে, সুতরাং আমরা মিলিমিটারটাকে মিটার করে নেব, এবং ব্যাস 2টা মিলিমিটার আছে, সুতরাং কোনোটাই পরিবর্তন করা। এইখানে ব্যাস 2টা মিলিমিটার এককে আছে, সেই দুইটা একই একক থাকবে, কাটাকাটি হয়ে যাবে। আর আদি দৈর্ঘ্য 1 মিটার সেটা থাকবে, এবং ছোটো হাতের এল যেটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার সেটাকে আমরা মিটার করে নেব, এবং এই সূত্রে বসালে উত্তর পাওয়া যাবে 0.10। এটাই পাওয়া যাবে পয়সনের অনুপাত, এর কোনো একক হয় না। তারপরে আমরা দেখি তারটির উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, সঞ্চিত বিভব শক্তি কত। তো আমরা সঞ্চিত বিভব শক্তির সূত্র W=12 YAL² বাই বড় হাতের এল। তো এখানে এটাকে যদি আমি ভাঙাই তাহলে πr² লিখতে পারি। তো আমরা এই মানগুলো এখানে বসাবো এবং সবগুলোই এসআই এককে বসাবো, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে ব্যাস 5 মিলিমিটার, সেটাকে আমরা মিটারে প্রকাশ করব, এবং ব্যাসকে ব্যাসার্ধ আকারে লিখব, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব, এবং ছোটো হাতের এলের মানটা আছে 2 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে লিখব, এবং বাকি মানগুলো বসালে আমার উত্তর পাওয়া যাবে 7.85 × 10⁻² জুল। এবার আসি 24 দাগ। কম্পনরত কণার ক্ষেত্রে স্বাধীনতার মাথাপিছু বণ্টিত মোট শক্তি কত। এটা 12 kT। এরপরে আমরা আসি নিচের লেখচিত্রটি সরল দোলকের কোন সূত্রের প্রয়োগ। এখন প্রথম সূত্রের আমরা কোনো গাণিতিক রূপ দিতে পারি না। দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি T² সমানুপাতিক L। তো এটার গ্রাফটা এরকম। আবার তৃতীয় সূত্র হলো T² G এর ব্যস্তানুপাতিক, T এর সঙ্গে G এর সম্পর্ক T² ব্যস্তানুপাতিক G। তো আমরা যদি T² এবং G এর গ্রাফ আঁকি তখন এরকম হয়, এটা তৃতীয় সূত্র থেকে। এবং যদি আমরা T² এবং 1/G এর গ্রাফ আঁকি তখনও গ্রাফটা এরকম হবে, কিন্তু এখানে যেহেতু T²/G সেটার গ্রাফ এরকম হবে, এটা তৃতীয় সূত্র থেকে আসছে, অর্থাৎ উত্তর হলো গ। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ব্যাখ্যা সহ সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।